হ্যালো, আসসালামু আলাইকুম। সো প্রিয় বন্ধুরা, প্রিয় ইনভেস্টরেরা, সো আশা করি সবাই আপনারা ভালো আছেন আর সুস্থভাবে সুন্দরভাবে মার্কেটে পার্টিসিপেট করতেছেন এবং আপনাদের পরিবার সহ আপনারা ভালো আছেন আশা করি। সো আজকে আমার মেইন ডিসকাশন পয়েন্ট যেটা, সো প্রথমত আমি আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ বোঝাই যাচ্ছে। সো আমি আসলে সবার ওয়েলথ গ্রো করার জন্য হেল্প করতে চাই। সো আমার ইউটিউব চ্যানেল গ্রো ওয়েলথ এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সো আজকে ডিসকাশনের আমাদের মেইন টপিকস হচ্ছে যে আমি কিছুক্ষণ ইন্ডেক্স নিয়ে কথা বলবো। সো যেহেতু গত মার্কেটে আমরা ইন্ডেক্সে একটু ডাউন ট্রেন্ড দেখেছি গত 2 দিন আগে, এবং ডাউন ট্রেন্ড পরে আবার সেটা কামব্যাক করেছে। সো সেটা সাস্টেইন করবে কিনা বা লং টার্মে কি হবে, আগামী আগামী সপ্তাহে মানে আগামী কাল থেকে কি হতে যাচ্ছে, সো এই বিষয়টা নিয়ে কিছুক্ষণ কথা বলবো। আর তারপরে হচ্ছে যে আমি দুইটা সেক্টর, আইটি সেক্টর এবং ইন্স্যুরেন্স, জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর, সো এই দুইটা সেক্টরের গতিবিধি এবং কিছু সম্ভাবনাময় স্টক নিয়ে আলোচনা করব। আর এরপরে হচ্ছে বেসড অন টাইম অ্যাভেলেবিলিটি যদি থাকে, সো অন্যান্য কিছু শেয়ার নিয়েও কথা বলবো ইনশাল্লাহ। তো আশা করি সাথে থাকবেন এবং কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা বা ইনফরমেশন পাবেন, যেটা আপনাদের আগামী সপ্তাহের ডিসিশন মেকিং এর জন্য অনেক হেল্পফুল হবে আশা করতেছি। ওকে। তো আজকে আমাদের প্রথম ডিসকাশনটা হচ্ছে যে ইন্ডেক্স। তো আমি এখানে গত 2003 সাল থেকে আহ, আজকে পর্যন্ত, 2003 সাল থেকে এখন পর্যন্ত যে ইন্ডেক্সের যে ডেটা অ্যাভেলেবেল আছে, সেই অনুসারে আমি চার্টটাকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সো দেখেন, যদি আমরা লং টার্ম একটা ট্রেন্ড খেয়াল করি, তাহলে কিন্তু ইন্ডেক্স আপ ট্রেন্ডে। এটা 2010 সালের বাবল। সো 2010 সালে যে বাবলটা তৈরি হয়েছিল সেটা আসলে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বেড়ে গিয়েছিল। শেয়ার প্রাইস অনেক হাই হয়ে গিয়েছিল এবং বাবল বাস্ট হওয়ার পরে যেটা হয়, মার্কেট আবার ফল করেছে। কিন্তু যদি লং টার্ম ট্রেন্ড দেখেন, আমরা যদি লং টার্ম ট্রেন্ড দেখি, লং টার্ম ট্রেন্ডে কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে, সো সেই জায়গাতে কোনো প্রবলেম নাই। লাইক একটা নির্দিষ্ট লাইন মেনটেন করে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। সো এই বাবলটা হয়েছিল এবং মাঝে মাঝে আরো বাবল হবে। সো এদিকেও কিছু বাবল হওয়ার ট্রাই করেছে, কিন্তু বাবলটা ওই দিনের রেঞ্জের ভিতরে ছিল, কিন্তু এই বাবলটা রেঞ্জের বাইরে চলে গিয়েছিল আর কি। ওকে। সো আমি এই ইন্ডেক্সের সাথে আমি অন্য আরেকটা মার্কেটের ইন্ডেক্সকে আপনাদের কম্পেয়ার করে দেখাতে চাই যে আমরা আসলে একটা মার্কেট গ্রোথ কিভাবে হয় সেটা যদি দেখি। এটা আমি যে ইন্ডেক্সটা এখানে শেয়ার করতেছি আপনাদের সাথে, এটা হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স ফ্রম 2000, ফ্রম 2000 টু আপ টু নাও, মানে 2000 সাল থেকে এখন পর্যন্ত আমি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সটা এখানে প্রেজেন্ট করেছি। সো আমরা যদি মার্কেট খেয়াল করি, অথবা আমরা যদি ওয়ার্ল্ডে বেস্ট এবং ট্রান্সপারেন্ট মার্কেটগুলোর কথা বলি, বা সবচাইতে বেশি ফলো করা হয় যদি মার্কেটগুলোর কথা বলি, তার ভিতরে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ওয়ান অফ দা মোস্ট লাইক পপুলার ইন্ডেক্স। সো দেখেন, এখানে কিন্তু 2000 সাল থেকে মার্কেট আপ ট্রেন্ডে ছিল, তাহলে তারপরে একটু কারেকশন ছিল ফর সাম ডেজ, ফর সাম মান্থ, তারপরে কিন্তু আবার আপ ট্রেন্ডে গেছে এবং আবার কিন্তু একটা বিগ কারেকশন দিয়েছে, দিয়ে আগের জায়গায় চলে এসেছিল। তো শুধু বাংলাদেশে না, মানে ওয়ার্ল্ডের যে কোনো মার্কেটে আপস এন্ড ডাউন এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এবং যারা এই মার্কেটে পার্টিসিপেট করে তাদেরকে এই আপস এন্ড ডাউনের সাথে অ্যাডাপ্ট হতে হবে। ওকে। আমি আসলে এই ইন্ডেক্সটা দিয়ে একটা ডিএসসির একটা ইন্ডেক্সের একটা রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করেছিলাম এর আগে। তো যদি মার্কেট বাড়ে, মার্কেট কিন্তু আবার কমবে। সো এটা ছিল 2008, এই যে এই ফলটা ছিল 2008-এ, যে আমরা গ্রেট ডিপ্রেশন অথবা আমেরিকার যে রিয়েল এস্টেট মার্কেটের যে একটা বিগ ফল ছিল, সেই ফলের কারণে ইন্ডেক্স কিন্তু কমে গিয়েছিল।
পরবর্তীতে আমেরিকার অর্থনীতি ঘুরে দাঁড়ায় এবং মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে। এবং এটা মানে এখনকার মানে জাস্ট 1 মাস আগের এইটা ছিল সূচক 20,000-এর উপরে আর কি। তো আমরা যদি এটাকে একটা রেপ্লিকা হিসেবে খেয়াল করি, মার্কেট বাড়ছে কমছে বাড়ছে কমছে বাড়ছে কমছে, এটা কিন্তু থাকবেই। সো এই আপস এন্ড ডাউন নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। রেদার আমি সাজেস্ট করি যে আপনার স্ট্র্যাটেজি ফিক্স করেন। সো এটার সাথে দেখেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেও কিন্তু সিমিলার একটা প্যাটার্ন ফলো করে আপ ট্রেন্ডে যাচ্ছে। মার্কেট বেড়েছিল কমছে বেড়েছিল কমছে আবার বেড়েছিল আবার কমছে। এখানে একটা বিগ বাবল ছিল আর কি। সো এই বিগ বাবলটা বাদ দিলে আমাদের মার্কেট কিন্তু কন্টিনিউয়াস আপ ট্রেন্ডে আছে। সো এটা একটা আশাবাদী হওয়ার মতো ব্যাপার। আর রিসেন্ট যে ব্যাপারগুলো হচ্ছে, সো মার্কেট একটা কিন্তু বিগ এখানে মুভমেন্ট ছিল উইদিন এ শর্ট টাইম, একটা বিগ বিগ মুভমেন্ট ছিল। সেই মুভমেন্টের পরে মার্কেট কারেকশনে আসে এবং রিসেন্ট কিছু পলিটিক্যাল চেঞ্জের কারণে বা পলিটিক্যাল সিচুয়েশনের কারণে কিন্তু আরেকটু কারেকশন হয়ে যায়। মার্কেট এখান থেকে ঘুরে যাওয়ার কথা ছিল বা এখান থেকে মার্কেট ঘুরে গিয়েছিল, কিন্তু রিসেন্ট কিছু পলিটিক্যাল চেঞ্জের কারণে মার্কেট কিন্তু আরেকটু কারেকশন হয়ে যায়, হয়ে আপ ট্রেন্ডে চলে আসছে। সো আমরা যদি একটা চ্যানেল ফলো করি, আমরা অবশ্যই এইটা ইন্ডেক্স বেড়ে এখানে আবার অবশ্যই টাচ করবে। এবং অনেকেই যারা মার্কেট নিয়ে কাজ করে বা যারা মার্কেটের সাথে আছে, এরকম অনেকেই কিন্তু মন্তব্য করেছে যে মার্কেট এবার 10,000 ইন্ডেক্স ক্রস করতে যাচ্ছে। সো কেউ বলেছে 2 বছর, কেউ বলেছে 1.5 বছর, কেউ বলেছে 3 বছর, কিন্তু ইন্ডেক্স 10,000 ক্রস করতে যাচ্ছে। তো উইথ দ্যাট এক্সপেকটেশন আমরা আসলে এই ছোটখাটো কারেকশন যেটা, এই ছোটখাটো কারেকশনে ভয় পাবার কিছু নাই। রেদার এইগুলোকে আমরা অপরচুনিটি অপরচুনিটি হিসেবে নিতে পারি। কারণ এই ছোট ছোট কারেকশন গুলো আপনার পোর্টফোলিওকে রিব্যালেন্সিং করতে হেল্প করে, যে আপনি পোর্টফোলিওতে কোন স্টক গুলো জায়গা দিবেন, কোন স্টকে কি পরিমাণ হোল্ডিং নিয়ে রাখবেন। সো এই ছোট ছোট কারেকশন গুলো সেইটা ডিসাইড করতে হেল্প করে। সো আমি একটা উইকলি রেঞ্জে চার্টটা দেখাচ্ছি, যে কারণে দেখেন, যদি আমরা উইকলি দেখি, গত সপ্তাহে মানে যে যা লেনদেন হয়েছে সেটা কিন্তু জাস্ট 2 সপ্তাহ আগের থেকে অনেক বেশি, যদিও গত 2 সপ্তাহতে লেনদেন একটু বেশি ছিল। 2 সপ্তাহ না, শুধু একটা মাত্র সপ্তাহ লেনদেন একটু বেশি ছিল, আদারওয়াইজ লেনদেন কিন্তু ঠিক আছে। সো এই জায়গাতে আসলে শঙ্কিত হওয়ার কিছু নাই। রাদার আমি যেটা দেখতেছি যে মার্কেট একটা নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করে। দেখেন এইটা কিন্তু আগে লেনদেন রেঞ্জ ছিল, এই লেনদেন রেঞ্জটা কিন্তু ক্রস করে আমরা কিন্তু এখন যে লেনদেন রেঞ্জটা দেখতেছি এটা কিন্তু আগের থেকে বেশি। পরপর 3 সপ্তাহ আগের থেকে লেনদেন বেশি এবং ভলিউম বাড়তেছে। সো উইদিন ভেরি শর্ট টাইম আমরা মার্কেটে 1,500 থেকে 2,000 কোটি টাকা লেনদেন দেখবো আশা করতেছি। কারণ মার্কেটের পার্টিসিপেশন বাড়তেছে, মার্কেটের ফান্ড ইনফ্লো হচ্ছে। সো সবকিছু মিলেই এই যে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি আপ ট্রেন্ডে, আরএসআই আপ ট্রেন্ডে, এখানে যদি আরেকটি ইন্ডিকেটর আমরা অ্যাড করে নিই, মানি ফ্লো ইন্ডেক্সটা। সো মানি ফ্লো ইন্ডেক্সটা আমরা দেখবো যে আপ ট্রেন্ড, মানে মানি ইন হচ্ছে, দেখেন মানি কিন্তু আপ ট্রেন্ডে, অর্থাৎ মার্কেটে টাকা আসতেছে, মার্কেটে টাকা আসতেছে। সো সবকিছু মিলেই টোটাল সিচুয়েশন পজিটিভ। আর গত সপ্তাহে একটা আনএক্সপেক্টেড নিউজ ছিল যেটার জন্য আসলে কেউ প্রস্তুত ছিল না, এবং যেটা আসলে কেউ ভাবেনি যে এরকমটা হতে পারে, কিন্তু হয়ে গেছে। সেটা হচ্ছে যে মার্কেটের কিছু বিগ প্লেয়ারকে আবারও ফাইন করা হয়েছে, যেটার কারণে মার্কেট রিঅ্যাক্ট করেছে। সো আমার অ্যাজ এ স্মল ইনভেস্টর এবং মার্কেট অবজারভার, যেটা আমার মনে হয় যে মার্কেটের সবগুলো অংশীজন বা মার্কেটের সবগুলো স্টেক হোল্ডারকে তাদের নর্মাল রোল প্লে করতে দিতে হবে। সবার একটা নর্মাল রোল আছে এখানে, ইনস্টিটিউশন আছে, এখানে ব্যাংক আছে, এখানে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে, এখানে মাঝারি বিনিয়োগকারী আছে, এখানে বড় বিনিয়োগকারী আছে, মার্কেট মেকার আছে, মার্কেট ম্যানিপুলেটর আছে, মানে সবাই আছে, অনেক ধরনের অ্যাক্টর এখানে এঙ্গেজ। সো যদি এই অ্যাক্টর গুলোর মধ্যে কোনো একজন অ্যাক্টর তার নির্দিষ্ট রোল প্লে করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়, তাহলে মার্কেটটা স্বাভাবিক সৌন্দর্য হারাবে, যেটা মার্কেটের জন্য ক্ষতিকর। সো এসিসির উচিত হবে বা
রেগুলেটরি বডির উচিত হবে যে মার্কেটে অযাচিত হস্তক্ষেপ না করে মার্কেট যাতে তার ন্যাচারাল সৌন্দর্য বজায় রেখে গ্রো করতে পারে বা মার্কেট ফ্লো হতে পারে, এই বিষয়টা নিশ্চিত করতে পারলেই আমরা একটা সুন্দর ভাইব্রেন্ট এবং একটা আপ ট্রেন্ডের মার্কেট দেখতে পারবো। So, এটা আমার ইন্ডেক্স নিয়ে আলোচনা ছিল। আগামী সপ্তাহে আশা করতেছি যে রবিবারের দিকে ইন্ডেক্স একটু যদি কারেকশন মোডে থাকলেও থাকতে পারে, অথবা অথবা অল্প ভলিউমে ইন্ডেক্স বাড়তে পারে। কিন্তু মানডে অথবা টুয়েসডে থেকে আমরা আবার একটা ভাইব্রেন্ট আপ ট্রেন্ড ইন্ডেক্স দেখতে পারবো ইনশাল্লাহ। লাস্ট মার্কেটই সিগন্যাল দিয়েছে মার্কেট আপ ট্রেন্ডে যাবে, বাট হয়তো আগামী রবিবারে একটু কারেকশন মোডে থেকে তারপরে আবার আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা ইন্ডেক্স নিয়ে আলোচনা। আর আমি সাজেস্ট করবো যে ইন্ডেক্স নিয়ে এতটা ফোকাস করার দরকার নাই। আপনি আপনার শেয়ার বা আপনি আপনার সেক্টর নিয়ে ফোকাস করেন। যেখানে যে সেক্টরে আপনি কমফোর্টেবল হন বা আপনি যদি মনে করেন যে যে সেক্টর বাড়বে আগামীতে বা যে সেক্টর ভালো হবে, আপনি সেখানে পজিশন নিতে পারেন। কারণ আমরা অবশ্যই বিলিভ করতেছি, যেহেতু কার্ল রিসার্চ এর মতো অর্গানাইজেশন এবং আরো বড় বড় অ্যানালিস্ট বাংলাদেশি মার্কেট সম্পর্কে প্রেডিকশন দিয়েছে যে আমরা অচিরেই আমাদের স্টক মার্কেটের ইন্ডেক্স 10,000 প্লাস দেখবো। সো উইথ দ্যাট এক্সপেকটেশন উই শুড অ্যাক্ট। উই শুড নট think negative. We should think positive that market is going to cross 10,000 within a certain period of time. সো এটা আমার ইন্ডেক্স নিয়ে কথাবার্তা ছিল। আর এরপরে যেটা আলোচনা করব সেক্টর নিয়ে। তো আমি আজকে আহ ইন্স্যুরেন্স সেক্টর, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং আইটি সেক্টর নিয়ে কথা বলবো। সো দেখেন, আহ, গত 3 মাসের পারফরমেন্স অনুসারে আহ, আমরা যে সেক্টরগুলোর আমরা যে সেক্টরগুলোর লাইক কথা বলতে পারি। আচ্ছা দেখেন, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর একটা র্যালি ছিল, কিন্তু স্টিল 2024-এ যে জায়গায় ছিল সে জায়গায় এখনো ব্যাক করেনি। 2024-এ এটা ছিল 48, আমরা এখন দেখতেছি 36-এ। আচ্ছা, কেন ব্যাক করা উচিত? আমরা যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটা দেখি, লাইফ ইন্স্যুরেন্স সেক্টর 2024-এ যে যে জায়গায় ছিল অলরেডি সেখানে ব্যাক ইভেন তার উপরে চলে গেছে। সো তার উপরে চলে গেছে। সো লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অলরেডি তার 2024-এ যে জায়গায় ছিল সে জায়গায় সে ফিরে গেছে। ইভেন আমরা যদি আইটি সেক্টর দেখি, আইটি সেক্টরও 2024-এ, এই যে 2024 যেখানে ছিল সে তার কাছাকাছি চলে গেছে। অর্থাৎ আমরা একটু আগে আসি তাহলে। আচ্ছা, 2024-এর মেতে যেখানে ছিল আইটি সেক্টর, 2024-এর মে সেখানে চলে গেছে অলরেডি। তার মানে অনেকটুকু রিকভার করেছে। ব্যাংক সেক্টর দেখেন, ব্যাংক সেক্টর কিন্তু অনেকটুকু রিকভার করেছে। এটা কিন্তু একটা হিউজ ফল ছিল। সে ফল পুরোটাই রিকভার করে আমরা যদি দেখি সে এই জায়গায় চলে এসেছিল আর কি। তো এই জায়গাতে দেখেন, যদি আমরা সময় দেখি, তো এটা 2024-এর মার্চ বা ফেব্রুয়ারি। তার মানে ফাইন্যান্সিয়াল সেক্টর, আচ্ছা তারপর আমরা যদি ফাইন্যান্স সেক্টর দেখি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এটা ততটা ব্যাক করেনি বিকজ এই সেক্টর নিয়ে কিছু রিফর্ম চলতেছে। বাট তারপরে অনেকটুকু এখানে 10 থেকে 12 মানে একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত রিকভার হয়েছে। সো স্টিল অনেকটুকু রিকভার হওয়ার বাকি আছে। যেহেতু এখানে কিছু জাঙ্ক শেয়ার আছে, অনেক কোম্পানি আসলে তার অপারেশনে নাই, এবং অনেক কোম্পানি বন্ধ হওয়ার দিকে, মার্জের দিকে, সো একটু সমস্যা আছে। তো একটা ফ্রেশ সেক্টর যেটাতে আসলে সমস্যা খুবই কম এবং নিয়মিত ডিভিডেন্ড পে করে, সবগুলো কোম্পানি ভালো আর্নিং আছে, এবং আম, যেটা আমরা জানি যে বাংলাদেশে কিন্তু ইন্স্যুরেন্সের মার্কেটটা অনেক বড়, কিন্তু এখনো মার্কেটটাকে পেনিট্রেট করা হয়নি। অ্যাগ্রো ইন্স্যুরেন্স, আমাদের ধরেন বিভিন্ন ধরনের বিজনেস ইন্স্যুরেন্স, সো হিউম্যান ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স সেক্টরটা বাংলাদেশে অনেক বড়, কিন্তু যেটা এখনো প্রপারলি পেনিট্রেট হয়নি। তো এই সেক্টরে দেখেন, আমরা কিন্তু এই সেক্টরটা এখনো ফেব্রুয়ারিতে যে জায়গায় ছিল
ফেব্রুয়ারি 2024-এর ফেব্রুয়ারি বা মার্চের দিকে যে জায়গায় ছিল 44-এ ছিল, বা যদি ফেব্রুয়ারি ধরি সে 48-এ ছিল। এবং এখানে কিন্তু সেক্টরটা ব্যাক করার কথা ছিল। সো সেটা এই জায়গায় এখনো ফিরে আসেনি। তো আমি আশা করতেছি যে অচিরেই এই সেক্টরটা আমরা এ লেভেল আবার দেখব। এবং তার জন্য সে একটা রানও শুরু করেছিল, কিন্তু রিসেন্ট 2 দিন ফলের কারণে একটু বাধাগ্রস্ত হয়েছে। বাট আশা করি খুব তাড়াতাড়ি সেক্টরটা আবার মুভমেন্টে চলে আসবে, এবং সে তার পূর্বের জায়গায়, অ্যাটলিস্ট এই জায়গায় তো 44-এ, কারণ এটা গত আগস্টে ছিল 44-এ, এই যে গত আগস্টে ছিল 44, এবং এটা জুলাই, মানে তখনই একটা মুভমেন্ট নিয়েছিল আর কি, এখান থেকে মুভ করার কথা ছিল, শুরু করেছিল। সেটা জুলাই 44-এ ছিল, এখন 36-এ। তো একটা নির্দিষ্ট 10 10 পয়েন্টের একটা গ্যাপ আছে, এবং আমি আশা করি এই গ্যাপটা খুব তাড়াতাড়ি এই সেক্টরটা ফিল আপ করবে। তো এই গ্যাপ ফিল আপ করতে গেলে এই সেক্টরের শেয়ারের দাম বাড়তে হবে। তো দেখেন আমরা এই সেক্টরে কি কি শেয়ার আছে যদি আমরা একটু দেখি। যদি আমরা শেয়ার গুলো দেখি, এখানে অনেকগুলো স্টক আছে, কিছু কিছু স্টক অলরেডি মুভ শুরু করেছে, যেমন সিটি ইন্স্যুরেন্স, এটা কিন্তু 23 টাকা নেমেছে, 23 টাকা থেকে 62 টাকা। সো আমরা যদি একটু বেশি লং টার্মে ডাটা দেখি, হ্যাঁ, সিটি ইন্স্যুরেন্স এটা কিন্তু এই যে 30 টাকার নিচে চলে গিয়েছিল আর কি, সেটা 62 টাকা, তার মানে অলমোস্ট, মানে অলরেডি এই শেয়ারটা ডাবল হয়ে গেছে। তো আস্তে আস্তে এই সেক্টরের সবগুলো শেয়ারের প্রাইস বাড়বে, ডাবল হবে, ট্রিপল হবে। কিন্তু কোনটা আগে হবে কোনটা পর হবে এটা হচ্ছে যে আমাদের অ্যানালাইসিস এর বিষয়। এখানে দেখেন এই শেয়ারটা সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এটা 25 টাকা এসেছিল, সেটা 50 টাকা টাচ করেছে, তার মানে একটা এখানে একটা 100%-এর রেঞ্জ হয়ে গেছে। এই বিএন বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, এটা 34 টাকা এসেছিল, 48 টাকা। তো এখানেও একটা গেইন হয়ে গেছে, বাট 100% হয়নি, মানে 100%-এর গেইন হয়নি। তো এইভাবে এই সেক্টর থেকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা এই সেক্টরে ভালো ভলিউম নিচ্ছে, এবং প্রাইস আপ ট্রেন্ডে, মাঝখানে একটু কারেকশন হয়ে গেছে, মাইনর কারেকশন। সো প্রাইস কিন্তু আপ ট্রেন্ড, এবং যেহেতু অন্যান্য গুলো 100% হচ্ছে, সো এটা কেন হবে না? তো এটাই, যদি এর আশেপাশে থেকে হয়ে যায়, তো এদেরও হওয়ার কথা আর কি। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এখানে 24 টাকা ছিল, এটা 60 টাকা, 30 টাকা উঠেছে। সো এখানে একটা গেম হচ্ছে, এবং ভলিউম পাচ্ছে। সো এটাই। তো আমার প্রশ্নটা হচ্ছে, যেহেতু সেক্টর মুভ শুরু করেছে, ডিজিআইসি কিন্তু একদমই বাড়েনি। এটা 20 টাকা নেমেছিল, 23 টাকা, এখানে 32 টাকা করেছিল। সো এটা একদমই বাড়েনি। সো এই সেক্টর থেকে যদি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল দেখে, যদি এই সেক্টরে পজিশন নেওয়া যায়, সো মানে আগামী 2 3 4 মাসের মধ্যে একটা ভালো রিটার্ন আসার সম্ভাবনা আছে। কিন্তু আপনাকে অবশ্যই ভালো স্টক এবং যে স্টক গুলো সম্ভাবনাময় সেগুলোই পিক করতে হবে আর কি। ওকে। তো আমার পয়েন্টটা হচ্ছে যে, যেহেতু অলরেডি লাইফ ইন্স্যুরেন্স, অলরেডি ব্যাংক, অলরেডি আইটি সেক্টর বা অন্যান্য সেক্টর, ইভেন ফার্মাসিউটিক্যালও চলে গেছে আর কি, ফার্মাসিউটিক্যালও তার আগের জায়গায় চলে গিয়েছে। দেখেন এই যে ফার্মাসিউটিক্যাল সেক্টর, যে গত 2024-এ কথা ছিল এখানে ছিল, বা এখানে ছিল, তো মোটামুটি কাছাকাছি চলে গেছে, আপ ট্রেন্ডে আসতে হয়তো চলে যাবে। তো যেহেতু সব সেক্টর তার আগের জায়গায় ফিরে যাচ্ছে, তো জেনারেল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরও অবশ্যই তার আগের জায়গায় ফিরে যাবে। আচ্ছা, আবার হচ্ছে যে এই সেক্টর থেকে, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর থেকে আমি দু একটা স্টক নিয়ে কথা বলতে পারি। তার মধ্যে প্রগতি একটা, যেটাকে আমি আহ লাইক আগামী 2 3 সপ্তাহের জন্য সম্ভাবনাময় মনে করতেছি। তার কারণটা হচ্ছে যে, রিসেন্টলি এই শেয়ারটাতে একটা স্পাইক ছিল উইথ এ গুড ভলিউম, এবং সেটা একটা নির্দিষ্ট প্রাইস রেঞ্জ মেনটেন করে ব্রেকআউট দিয়েছে, কিন্তু মার্কেট খারাপ হওয়ার কারণে আবার ব্যাক করেছিল। সো এটা আবার আপ ট্রেন্ডে যাচ্ছে। সো আশা করি আগামী 2 3 সপ্তাহের ভিতরে এই প্রগতি জেনারেল, আগামী 2 3 সপ্তাহের ভিতরে প্রগতি জেনারেল ইন্স্যুরেন্সে আমরা একটা মুভমেন্ট দেখতে পারবো বলে আশা করতেছি। আর আরেকটা সাপোর্ট ইনফরমেশন হচ্ছে যে, এইটার প্রগতি লাইফ যেটা, সেটা অলরেডি 80 টাকা থেকে 216 টাকা পর্যন্ত একটা র্যালি শেষ করেছে বা র্যালি করতেছে। এটার এই কনসার্নের, মানে এই কোম্পানির মালিকের অন্যান্য যে কোম্পানি আছে, যেমন কে এন্ড কিউ, দুলমিয়া কটন, সেগুলো অলরেডি আকাশে। শুধুমাত্র এটাই রেঞ্জের মধ্যে আছে।
তো যেহেতু এই কোম্পানির বা এই মালিকের অন্যান্য শেয়ার অলরেডি মার্কেটে ভালো পারফর্ম করতেছে, তাহলে কেন প্রগতি জেনারেল ইন্স্যুরেন্স পারফর্ম করবে না, এটা আমার কোশ্চেন। তো অবশ্যই করা উচিত। প্রগতি লাইফের মতো, দুলামিয়া কটনের মতো, অথবা কে এন্ড কিউ এর মতো এই শেয়ারটাও যাওয়া উচিত, যেহেতু এর আশেপাশের গুলো অলরেডি মুভ করেছে। সো দিস ইজ মাই প্রেডিকশন, বাট সত্য কি হবে কিনা, ঠিক হবে কিনা, এটা আপনারা দেখতে পারবেন ইন দ্য লং রান। এবং আপনারাও অ্যানালাইসিস করেন, দেখেন এখানে ভলিউম কিন্তু অনেক ভালো। তো এটা আমার প্রথম সাজেশন ছিল। সেকেন্ড সাজেশন হচ্ছে, স্টিল আমি ক্রিস্টাল নিয়ে কথা বলবো। কারণ যেহেতু প্রতিটা সেক্টরে যে শেয়ারটা একটু ট্রেন্ড পাচ্ছে, এবং সে অনেক সময় সেক্টর সেক্টর ব্রেক আউট করতেছে, যেমন আইএসএন শেয়ারটার কথা বলতে পারি। আইএসএন শেয়ারটা যে এতটুকু বাড়বে বা এতটুকু যাবে, এটা কিন্তু কেউ ভাবেনি। দেখেন, একটা নির্দিষ্ট রেঞ্জে অনেক দিন ছিল, তারপরে একটা সাডেনলি এখানে স্পাইক এবং সেক্টর ব্রেকআউট। সো সেক্টর ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু এই আইটি সেক্টর নিয়ে মানুষের একটা আগ্রহ তৈরি হচ্ছে। সো জেনারেল ইন্স্যুরেন্স শেয়ারটা নিয়ে, সেক্টরটা নিয়ে মানুষের ভিতরে আগ্রহ তৈরি করতে গেলে কোন একটা শেয়ারকে সেক্টর ব্রেক দিতে হবে, অর্থাৎ তার আগের আগের প্রাইসকে ক্লোজ করতে হবে। অর্থাৎ কোন একটা শেয়ার যদি তার আগের হিস্ট্রিতে যে প্রাইস ছিল, সর্বোচ্চ প্রাইস ছিল, সেটাকে যদি ক্লোজ করে উপরের দিকে যেতে পারে, তাহলে সেটাকে বলি আমরা সেক্টর ব্রেকআউট। তো এই যদি আহ, এই ইন্স্যুরেন্স সেক্টর থেকে সম্ভাবনাময় যে স্টক গুলো সেক্টর ব্রেকআউট দিতে পারে, তার ভিতরে প্রগতি আছে, ক্রিস্টাল আছে, সো ইভেন কন্টিনেন্টাল আছে। সো এই শেয়ার গুলো হয়তো হুট করে যে কোনো সময় বা যে কোনো একটা পিরিয়ডের মধ্যে সেক্টর ব্রেকআউট হয়ে যেতে পারে। সো সেই সেক্টর ব্রেকআউট সম্ভাবনাময় শেয়ারগুলোর ভিতরে আমি ক্রিস্টালকে কনসিডার করি। এখন হবে কিনা এটা ডিপেন্ড করে মার্কেটের উপরে। এবং ভলিউম ভালো, এখানে ভলিউম ভালো। আর যদি বোলিংগার দেখেন, তার বোলিংগার তার নিচের ব্রান্ডটাকে টাচ করে আবার ব্যাক করেছে, সো হুইচ ইজ এ গুড গুড ইন্ডিকেশন। দেখেন, এখানে কিন্তু বোলিংগার একটা ইয়েতে ছিল, লাইক যে এখানে বোলিংগার আসেনি, টাচ করতে করতে করেনি, বাট আবার ফিরে গেছে কিন্তু। সম্ভবত এটা উইকলিতে টাচ করে ফেলেছে। না, উইকলিতে এখনো তার আগের বোলিং এর উপরে আছে, হুইচ ইজ স্টিল স্ট্রং ইন্ডিকেশন টু গো আপওয়ার্ড। সো এটা হচ্ছে ক্রিস্টালের ব্যাপার। এরপর আমি একটু কন্টিনেন্টাল নিয়ে কথা বলতে চাই। সো কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই সেক্টরে গত 2 সপ্তাহ যে শেয়ারগুলো স্ট্রং ভলিউম নিয়ে উপরের দিকে মুভ করেছে, তার ভিতরে কন্টিনেন্টাল একটা খুবই লুক্রেটিভ পজিশন দেখা যাচ্ছে। So এটা হয়তো খুব তাড়াতাড়ি এটা ব্রেকআউট দিয়ে একটু ব্যাক করেছে, বাট আশা করি খুব তাড়াতাড়ি আবার আপ ট্রেন্ডে যাবে। ভলিউম ভালো আছে, আগের সপ্তাহে ভালো বেড়েছিল, গত সপ্তাহে একটু স্লো ছিল, গত 2 সপ্তাহে একটু স্লো ছিল। হোপ ইট উইল অলসো গো আপওয়ার্ড ভেরি সুন। এটা আপনারা দেখতে পারেন, অ্যানালাইসিস করে তারপরে কিনবেন কিনা আপনাদের ব্যাপার। কিন্তু বেসড অন টেকনিক্যাল থিং, এটাও দেখতে ভালো লাগতেছে। আর ইন্স্যুরেন্স সেক্টর থেকে আবার লাস্ট আইটেম ইস্টল্যান্ড। এই এই শেয়ারটাও আমার কাছে মনে হচ্ছে যে, যেহেতু ভলিউম নিচ্ছে এবং আপ আপ ট্রেন্ডে যাচ্ছে, ভলিউম নিচ্ছে এবং আপ ট্রেন্ডে যাচ্ছে, সাথে অন্যান্য ইন্ডিকেটর পজিটিভ, সো ইট অলসো ক্যান বি এ গুড চয়েস ফর শর্ট টাইম। আচ্ছা, আমি আইটি সেক্টর নিয়ে খুব সংক্ষিপ্ত একটু বলতে চাই। আইটি সেক্টর অলরেডি লাইক ইন্ডেক্স কিন্তু অনেক বেড়েছে, আইটি সেক্টরের ইন্ডেক্স অনেক বেড়েছে, 35 থেকে 50 পর্যন্ত রান করে একটু কারেকশন মোডে আছে। কিন্তু এই সেক্টরে একটা শেয়ার সেক্টর ব্রেকআউট দিয়েছে আর কি। আচ্ছা, আইটি সেক্টরের এটা এটা হচ্ছে ইন্ডেক্স এটা ছিল 3 সপ্তাহ আগেও ছিল 33-এ, সেটা 44-এ চলে এসেছে। পরপর 3 সপ্তাহ ভালো পারফর্ম করে লাস্টের সপ্তাহে একটু ডাউন গেছে আর কি, বাট স্টিল আমি আশা করতেছি যে এই সেক্টরে যেহেতু শেয়ার সংখ্যা কম এবং প্রায় সব শেয়ারের পেইড আপ ক্যাপিটাল কম, সো স্টিল অন্যান্য গুলো ভালো করার সম্ভাবনা আছে। আমরা যদি আইএসএন টা খেয়াল করি,
আইসেনতে কিন্তু উইকলি চার্টে এটা 131 টাকা পর্যন্ত উঠে এটা ব্যাক করে এখন 114 টাকায় আছে। ডে চার্টেও এটা গতদিন মানে গত একদিন আগে এটা খুব স্পাইক ছিল, 131 টাকায় উঠেছিল, তারপরে কিছু সেল প্রেসার ছিল, বাট গত মার্কেট আবার ঘুরে দাঁড়িয়েছে এবং এখানে একটা নির্দিষ্ট রেঞ্জ মেনটেন করতেছে। সো এই শেয়ারটা যেহেতু এই সেক্টর থেকে প্রায় 150% গেইন করেছে, সো এর পাশাপাশি ইনটেকও এটাকে ফলো করার চেষ্টা করতেছে। ইনটেকও আইএসএন কে ফলো করার চেষ্টা করতেছে। এটা 20 টাকা থেকে অলরেডি 40 টাকা পর্যন্ত উঠেছিল। তো সিমিলার একটা প্যাটার্ন তৈরি করেছে। তো যেহেতু দুইটা স্টক অলরেডি এই সেক্টর থেকে প্যাটার্ন তৈরি করেছে, তাহলে অন্যান্য গুলো কেন হবে না, এটাই আমার কোশ্চেন। যদি এরপরে এরকম কোনো কিছু হতে হয় বা কোনো শেয়ার যদি এরকম আমরা দেখতে পারি, তাহলে এই শেয়ারটার সম্ভাবনা আছে। বিডি কম মানে বেসড অন লেন্থ অফ এঙ্গেজমেন্ট ইন দ্য মার্কেট, 2015-এর আগে বাংলাদেশের আইটি সেক্টরে মাত্র 4টা স্টক লিস্টেড ছিল: আইএসএন, ইনটেক, অগ্নি অ্যান্ড বিডিকম, এই 4টা। তো আইএসএন ইনটেক অলরেডি একটা নির্দিষ্ট রেঞ্জ পার হয়ে গেছে। সো যদি নেক্সট আমরা কনসিডার করি, তাহলে বিডিকম এটা আসতে পারে, অথবা অগ্নি, এইটা। সো অগ্নিরও ভলিউম ভালো, ভলিউম ইজ লুকিং গুড, এবং গত বছর সে একটা স্পাইক ছিল এবং কিছুটা ডাউন ট্রেন্ডে চলে এসেছে, এসে এসে আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করতেছে। সো এখানে কিন্তু যদিও মানে এটা থেকে এটা উপরে, আচ্ছা এটা ডাবল বটম, হ্যাঁ ডাবল বটম, আর থার্ড বটমটা কিন্তু এটার উপরে। সো তার মানে অলরেডি শেয়ারটা আপ ট্রেন্ড কনফার্ম করেছে। সো আপ ট্রেন্ড, তো যদিও লাইক অ্যাঙ্গেলটা একটু কম, বাট আপ ট্রেন্ড কনফার্ম করেছে। সো আশা করতেছি যে পরবর্তীতে ইনটেক অথবা আইএসএন এর মতো যদি কোনো স্টক পারফর্ম করে বা আপট্রেন্ডে যায়, সেক্ষেত্রে বিডি কম এবং অগ্নির একটা সম্ভাবনা আছে। আর এই সেক্টর থেকে আরেকটা স্টক আমরা দেখতে পারি বা মানে লিস্টে রাখতে পারি, অবজারভেশন লিস্টে রাখতে পারি, সেটা হচ্ছে ইজেন। ইজেন যদি অলরেডি 18 টাকা থেকে 32 টাকা পর্যন্ত একটা ট্রেন্ড শেষ করেছে, ভলিউমটা খুবই ইমপ্রেসিভ, খুবই বেশি, মানে ভলিউম বাড়তেছে। সো এই সেক্টর থেকে এই শেয়ারটাও পারফর্ম করার সম্ভাবনা আছে। সো মার্কেট নিয়ে আমরা সবাই পজিটিভ থাকি, মার্কেটে আপ ডাউন থাকবেই, শেয়ার প্রাইস কম বেশি হবেই। আমরা সুযোগ সন্ধানী হব, আমরা হচ্ছে সুযোগ সন্ধানী, যে কোন শেয়ার কতটুকু বাড়লো এবং কতটুকু কমলো, এবং এই বাড়া এবং কমার ভিতরে যেটা আমাদের পছন্দ হবে এবং যেটাকে মনে করব যে আমরা দিস ইজ ভেরি প্রমিজিং অ্যান্ড ক্যান উই ক্যান গেট সামথিং ফ্রম দ্য স্টক, সো সেটাতে আমরা অবস্থান নিব। আর ইন্ডেক্স নিয়ে এত বেশি টেনশন করার দরকার নেই, আমরা অবশ্যই ইন্ডেক্স আপ ট্রেন্ডে দেখবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমার শেয়ারটাকে সাবস্ক্রাইব করবেন, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম গ্রো ওয়েলথ। আমি চেষ্টা করতেছি প্রতিদিন কিছু কিছু ভিডিও দিতে, মানে লিস্ট একটা বা দুইটা করে ভিডিও দিতে, যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। সো আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। সো আবারও কথা হবে। আহ দিন আশা করি খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাই।